সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুশান্ত দে, সহকারী শিক্ষক, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে প্রথম অধ্যায় প্যাটার্ন পার্ট 1 এর উপর পাঠ উপস্থাপন করব। এই পাঠ শেষে তোমরা প্যাটার্ন কি বলতে পারবে, সংখ্যা প্যাটার্ন কি ব্যক্ত করতে পারবে, প্যাসকেলের ত্রিভুজ বর্ণনা করতে পারবে, অনুক্রমের ধারণা লাভ করতে পারবে, ফিবোনাক্সি অনুক্রম এবং ফিবোনাক্সি স্পাইরাল ব্যাখ্যা করতে পারবে, দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারবে, প্যাটার্নকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করতে পারবে এবং সমষ্টি নির্ণয় করতে পারবে। এই প্যাটার্ন আমরা আমাদের চারদিকেই একটু দৃষ্টি দিলেই দেখতে পাবো যে টাইলসের উপর যে নকশা, কোনো স্থাপনার উপর যে নকশা, এগুলো আসলে প্যাটার্ন। তাহলে প্যাটার্নের সংজ্ঞা আমরা বলতে পারি একটি পুনরাবৃত্তি, আলংকারিক নকশা, সুই কাজ বা অন্যান্য কারুশিল্পে গাইড হিসাবে ব্যবহৃত একটি মডেল বা ডিজাইন। সুই কাজ মূলত হচ্ছে আমাদের যে লোকশিল্প, সেলাই, নকশি কাঁথা, সেটা হচ্ছে সুই কাজ। অন্যান্য কারুশিল্প তোমাদের কারুকলা বইয়ে যেসব নকশা আঁকো সেগুলো কারুশিল্পের অন্তর্গত। যেমন পোশাকের প্যাটার্ন, যানবাহন চলাচল, গাছের সর্পিল, আঁকাবাঁকা পথ, তরঙ্গ, ফেনা, ফাটল, ফিতে, এইসব হচ্ছে প্যাটার্নের উদাহরণ। এবার সংখ্যা প্যাটার্ন, সংখ্যাকে নিয়ে যখন আমরা সাজাবো তখন পাবো সংখ্যা প্যাটার্ন। যেমন আমি এখানে 1, 2, 3 পরপর কতগুলো সংখ্যা নিলাম, যেটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা, এটা একটি প্যাটার্ন। তাহলে সংখ্যা প্যাটার্ন হলো সংখ্যার একটি সিরিজের প্যাটার্ন বা ক্রম। এই প্যাটার্নটি সাধারণত সমস্ত সংখ্যার মধ্যে একটি সাধারণ সম্পর্ক স্থাপন করে। যদি আমি 0, 5, 10, 15 নিই, তাহলে এটা 5 করে বাড়তে থাকে, 5 করে বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি এই 15 এর পরে আসবে 20। কিভাবে বলতে পারলাম যে এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করা হলো, তা হলো 5 করে বাড়ছে। এবার আমরা জানবো প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজে একদম শীর্ষ বিন্দুতে 1 রাখা হয়েছে, এই পাশে শুরুতে শেষে 1, শুরুতে 1 শেষে 1, সব সারির শুরুতে এবং শেষে 1 আছে। মাঝখানে যে সংখ্যাটা, সেটা উপরে দুটো সংখ্যা যোগ করে পাই, 1 + 1 = 2, আবার 1 + 2 = 3, 2 + 1 = 3। অর্থাৎ উপরে দুটি সংখ্যার যোগফল হচ্ছে নিচেরটা, এবং শুরুতে এবং শেষে 1। এইভাবে আমরা একটা ত্রিভুজ আকার সংখ্যা প্যাটার্ন তৈরি করি, যেটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ। প্যাসকেলের ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ে। দ্বিপদী বিস্তৃতি বলতে আমরা বুঝবো দুটি পদকে যখন আমরা বিস্তার লাভ করাবো বিভিন্ন শক্তির জন্য, তাকে দ্বিপদী বিস্তৃতি বলি। দ্বিপদী বিস্তৃতির সহগ নির্ণয়ের কৌশল ব্লাসিয়া প্যাসকেল প্রথম ব্যবহার করে, তাই এই ত্রিভুজকে প্যাসকেলের ত্রিভুজ বলে। তাহলে দ্বিপদী নিলাম, a + b এর পাওয়ার 0 নিলে মান 1, a + b এর পাওয়ার 1 নিলে সেটা হয় a + b, a + b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস b স্কয়ার, a + b হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে আমরা এখানে প্রথমে পাচ্ছি 1, তারপরে আবার দ্বিতীয় সারিতে 1 1 সহগগুলো পেয়ে যাচ্ছি। দ্বিপদী বিস্তৃতি সহগ 1 2 1, 1 2 1 মিলে গেল 1 3 3 1। এবার এর পরবর্তীতে যে a + b এর পাওয়ার 4, তার সহগগুলো হচ্ছে 1 4 6 4 1, 1 4 6 4 1। এখানে আমরা
যে প্রতীক আছে a এর পাওয়ার প্রথমে 4, a এর পাওয়ার 3, অর্থাৎ a এর পাওয়ার কমছে আর b এর পাওয়ার বাড়ছে। b এর পাওয়ার প্রথমে 0, 1 2 3 4। এভাবে আমরা সবগুলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে পেয়ে আমরা যে কোনো দ্বিপদীকে বিস্তৃত করতে পারি। এই মানগুলো আমরা আবার অন্য একটি সহজ উপায়ে বের করতে পারি যে 11 এর পাওয়ার যদি 0 দেই আমরা 11 পাই, 11 এর পাওয়ার 1 দিলে 11। আমরা এটাকে 1 1 করে দূরে করে রাখলাম এইটার সাথে মিল করার জন্য। 11 এর পাওয়ার 2 হলে সেটা হয় 121, 11 এর পাওয়ার 3 হলে 1 3 3 1, 11 এর পাওয়ার 4 হলে 1 4 6 4 1, এই পর্যন্ত মিলে গেল। 11 পাওয়ার যখন 5 হয় তখন তার মান হয় 1 6 1 0 5 1। আমি 1 5 লিখলাম। আমরা দেখেছি যে এই প্রথম দিকের দুটো এবং এই দুটো পরস্পর উল্টো ক্রমে সাজানো, সেজন্য এখানে 1 5 হবে। 1 5 যদি হয় 6 থেকে 5 বিয়োগ করলে থাকে 1, তাহলে এরপরে আমরা 10 নিলাম, এরপরে আবার 10 নিলাম। অর্থাৎ এই অংশটাকে আমরা এই 6 1 0 কে 6 1 0 কে আমরা কি করলাম, 6 1 0 থেকে আমরা প্রথমে 5 নিয়ে ফেললাম। তাহলে 5 চলে গেলে এখানে থাকে 1 1, তারপরে 0 থাকে, আবার 10 নিয়ে ফেললাম, 10 নিয়ে ফেললে থাকে 1 0, অর্থাৎ 10 10 হয়ে গেল। ঠিক একইভাবে 11 এর পাওয়ার যখন আমরা 6 নিব তখন যে এই সংখ্যাটা পাই সেটা 5 6 1 ঠিক রাখলাম, আর এদিকে উল্টো করে 1 লিখলাম, 6 লিখলাম, আবার এখানে আমরা এই 15 কে লিখলাম। 15 লিখলে এই 1 6 চলে গেলে তাকে এটা 17। তারপর আমরা যদি আবার 15 লিখি এখানে আমাদের রয়ে গেল আর 1। আমরা এখানে 1 লিখলাম, 6 লিখলাম, তারপর 17 থাকলো, 15 নিয়ে ফেললে তাকে 21। 21 থেকে যদি আবার 20 নিয়ে ফেলি তাহলে তাকে আর 15। এই 15 15 এবং 15 আসলো, আর শেষে এই 6 রয়ে গেল। আমরা 11 এর শক্তির সাহায্য এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি। এবার আমরা জানবো ফিবোনাক্সি অনুক্রম। ফিবোনাক্সি ছিলেন একজন পিসা প্রজাতন্ত্রের ইতালিয়ান গণিতবিদ, যাকে মধ্যযুগের সবচেয়ে প্রতিভাবান পশ্চিমা গণিতবিদ হিসাবে বিবেচনা করা হয়। তার ডাক নাম ছিল ফিবোনাক্সি, পুরো নাম ছিল লিওনার্দো পিসিয়ান বিজাইলো। গণিত, প্রকৃতি, পরিসংখ্যান, কম্পিউটার বিজ্ঞান এইসবে ফিবোনাক্সি অনুক্রমের বিশাল ব্যবহার আছে। ফিবোনাক্সি কি করেছে, এই 0 1 1 2 3 5 8 এভাবে কিছু সংখ্যা নিয়েছেন। শুরু করেছেন 0 এবং 1 নিয়ে। 0 এবং 1 যোগ করলে হয় 1, আবার 1 1 যোগ করলে হয় 2, 1 2 যোগ করলে হয় 3। তাহলে ফিবোনাক্সি অনুক্রমের সংজ্ঞা দাঁড়ালো, ফিবোনাক্সি অনুক্রম হচ্ছে একটি সংখ্যার অনুক্রম যা 0 এবং 1 দিয়ে শুরু এবং পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান। তাহলে প্রথম সংখ্যাকে আমরা এই সব সংখ্যাকে আমরা ফিবোনাক্সি সংখ্যা বলবো। প্রথম সংখ্যাকে f0 সমান 0, f1 এবং f2 দুটাই সমান, আমরা তাকে f1 বলি। তাহলে দ্বিতীয় সংখ্যা থেকে এখানে n এর মান 2 এর চেয়ে বড়, n greater than 2 হলে আমরা বলবো যে fn সমান fn-1 প্লাস fn-2। যদি আমি 89 ভাগের 1 নিই তাহলে এখানে কিছু সংখ্যা ফিবোনাক্সি সংখ্যার সাথে মিলে যাবে, এই পর্যন্ত মিলবে, পরেরগুলো নাও মিলতে পারে। 0 1 1 2 3 5 এই 89 হচ্ছে এই সিরিজের একটা সদস্য। এরপরে পরবর্তীতে এই দুটো যোগ করার পরবর্তীতে এই সংখ্যাটি আসবে। ফিবোনাক্সি সংখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। যদি আমি পরপর 4টা সংখ্যা নিই 5 8 13 21, এই 5 এবং 21 এর গুণফল পাই 105, আর 8 এর 13 এর গুণফল পাই 104। 105 এবং 104 এর ব্যবধান হচ্ছে 1। এটা যে কোনো 4টি সংখ্যার জন্য এই বৈশিষ্ট্যটা প্রযোজ্য। আর যদি পরপর 3টে সংখ্যা নিই তাহলে প্রথম এবং তৃতীয়টির গুণফল হচ্ছে 65, এখানে
8 স্কোয়ারের মান 64, তাদেরও ব্যবধান 1 দ্বারায়। পরপর 3টে সংখ্যার জন্য এই বৈশিষ্ট্যটা প্রযোজ্য। এবার আমরা এই ফিবোনাকি যে সংখ্যাগুলো সেগুলো যদি আমরা চিত্র উপস্থাপন করি 1 1 2 3 5 8 13 21 পরপর নেওয়ার পর এটাকে যদি আমরা এইভাবে যুক্ত করে ঘুরিয়ে নিই, অর্থাৎ কর্ণ বরাবর ঘুরিয়ে যদি এভাবে আমরা একটা বক্ররেখা পেয়ে যাই, যে বক্ররেখাকে বলা হয় ফিবোনাকি স্পাইরাল। ফিবোনাকি স্পাইরালটা আমরা প্রকৃতিতে যেসব জায়গায় দেখতে পাই, যেমন সূর্যমুখী, গোলাপ, লিলি ফুলের দলবিন্যাস দেখতে পাই। ঘূর্ণিঝড়ের যে এইভাবে এই ঘূর্ণিঝড়টা এইভাবে সমুদ্রে উৎপন্ন হয়। শামুকের স্পাইরালও আমরা ফিবোনাকি এই বিন্যাসটা দেখতে পাই। এখন আমরা জানব দুটি বর্গের সমষ্টি রূপে কিভাবে সংখ্যাকে প্রকাশ করা যায়। আমরা পরপর সংখ্যাগুলো বর্গ নিব, বর্গ নিয়ে তাদেরকে দুটি সংখ্যার বর্গের যোগফল রূপে কিভাবে দেখাতে পারি। আমাদের এখন কাজ হচ্ছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। আমরা 1 স্কয়ার 2 স্কয়ার, 1 স্কয়ার মান 1, 2 স্কয়ারের মান হয় 4, 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার সমান 5 স্কয়ার সমান 6 স্কয়ার সমান 7 স্কয়ার সমান 8 স্কয়ার সমান 9 স্কয়ার সমান 9 নং 81, 10 স্কয়ার সমান 100, তারপর 11 স্কয়ার সমান 121, 12 স্কয়ার সমান 144, 13 স্কয়ার সমান দাঁড়ায় 169 169, তারপর 14 স্কয়ার সমান 196, তারপরে আমরা পাচ্ছি 14 পরে 15 স্কয়ার, 15 স্কয়ার সমান 225, 16 স্কয়ার সমান 256, 17 স্কয়ার সমান দাঁড়ায় 289, 18 স্কয়ার সমান 324। আমরা এরকম ক্রমিক সংখ্যাগুলো বর্গ নিলাম। আমাকে যদি প্রশ্নে বলা হয় যে 130 এবং 130 প্রশ্ন 130 170 185 কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তখন আমি এই 130 কে দেখাবো দুটি সংখ্যার বর্গের সমষ্টি, 170 কে দেখাবো দুইবার এবং 185 কেও দেখাবো দুইবার। এখন আমার টার্গেট হচ্ছে সমষ্টি রূপে প্রকাশ করো। 185 কেও দুইবার দেখাবো। 130 এর এই সর্বোচ্চ এখানে যেসব বর্গ সংখ্যা আছে সেই সর্বোচ্চ 130 এর জন্য পাচ্ছি 121 দেখাচ্ছে। এখন এই 121 এর চেয়ে বেশি হবে না 130 এর জন্য, তাহলে আমি 121 পাচ্ছি 11 স্কয়ারের মান। 11 স্কয়ার নিলাম, 11 স্কয়ার মান হলো 121। তাহলে 121 এর সাথে আমরা কত যোগ করলে হবে? 9 যোগ করলে 121 যোগ 9, আমি এখানে দাগ দিচ্ছি বোঝার জন্য, 121 আর 9 যোগ করলে হয় 130। তাহলে এটাকে আমরা 3 স্কয়ার লিখতে পারি। তাহলে আমরা 130 এই পর্যন্ত সীমা, এরপর 144 বলে 121 এর চেয়ে বড়তে যাব না। এবার 121 এর চেয়ে উপরের দিকে উঠব, আমাদের পেতে হবে 130। আমি যদি 81 নিই, 81 সাথে 81 হলো 9 স্কয়ার, এই 81 সঙ্গে যদি আমি 49 যোগ করি, 81 এর 49 যোগ করি, তাহলে হয়ে যায় 130। তাহলে আমরা একটা 7 স্কয়ার পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আমরা দুটো পেয়ে গেলাম। এর পরবর্তীতে 170 এর জন্য নির্ণয় করব। 170 এর জন্য তাও সর্বোচ্চ আসছে 100
69। এর চেয়ে পরের দিকে যেতে হবে না, এখান থেকে উপরের এক জোড়া আমাদের সংখ্যা নিতে হবে। তাহলে 169 হচ্ছে 13 স্কোয়ার। এই 13 স্কোয়ারের সাথে যদি আমি 1 স্কোয়ার যোগ করি তাহলে হয়ে যায় 170। এরপরে আমরা দেখতে পাই যে যদি 121 নিই, 121 হলো 11 স্কোয়ার। এই 121 সাথে যদি আবার আমরা 49 যোগ করি তাহলে কত হয়ে যায়? 9 রেখে 10, 170 হয়ে যায়। তাহলে 49 হলো 7 স্কোয়ার। তাহলে এটা আমরা দুইভাবে দেখিয়ে ফেললাম। এবার এর পরবর্তীতে আমাদের আছে 185। 185তে আমরা এখানে হাইস্ট পাচ্ছি 185, সেজন্য 169 এর পরে যেতে হবে না, কারণ এটা 196। তাহলে 196 যেহেতু সেখানে যেতে হবে না, আমরা এখানে 13 স্কোয়ার লিখলাম। 13 স্কোয়ারের মান হয় কত? 169। এই 169 এর সাথে আমরা মূলত আনবো কত? 13 স্কোয়ার আমরা আনবো 185 আনবো। 185 আনলে 13 স্কোয়ারের মান 169। 169 এর সাথে আমরা 185 যদি বিয়োগ করি, 15 থেকে 9 গেলে 6, এটা 5, 6টা 7 হলো, তাহলে হয় কত? 116। আমরা যদি এর সাথে 4 স্কোয়ার দিই, 4 4 16 হয়ে যায়। এই 4 স্কোয়ার দিলে তাহলে আমাদের 185 মিলে গেল। ঠিক একইভাবে যদি আমরা 11 স্কোয়ারের সাথে 8 স্কোয়ার দিই, তখন 11 স্কোয়ারের মান 121, 8 স্কোয়ারের মান হলো 8 8 64। এই দুটো যোগ করলে 185 হয়। এভাবে আমরা দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। এবার যদি আমাদেরকে 325কে তিনটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলে, 325কে প্রশ্নে যদি দেয় যে 325কে দুটি সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। 325কে আমরা তিন ভাবে দেখাতে পারি, 325, 325, 325। তাহলে 325 পেতে হলে সর্বোচ্চ 324 পর্যন্ত যেতে হবে। মানে এর চেয়ে আর বেশি আমাদের হিসাবে লাগবে না। আমরা যেহেতু এখানে পজিটিভ সংখ্যাগুলো নিব, পূর্ণবর্গ সংখ্যাগুলো সব পজিটিভ, সেজন্য পজিটিভ সংখ্যা হলে তাহলে আমরা 18 স্কয়ার যোগ 1 স্কয়ার, তাহলে এতে আমাদের হয়ে যায় 325। আবার যদি 15 স্কয়ার নিই, 15 স্কয়ার হচ্ছে 225, তার সঙ্গে যদি 10 স্কয়ার নিই, 15 স্কয়ারের সাথে যদি 10 স্কয়ার নিই তাহলে হয়ে যায় 325। এই ছাড়া যদি 17 স্কয়ারের সাথে 17 স্কয়ার হচ্ছে 289। 17 স্কয়ারের সাথে যদি আমি 6 স্কয়ার নিই, 6 স্কয়ার 36, এর সাথে 36 যোগ করলে 9 6 15 5 হাতে 1, 80 থেকে 12 থাকে, তাহলে এইটা মিলে যায়। আমরা এভাবে 325কে দুটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে তিন ভাবে দেখাতে পারি। এখন আমরা প্যাটার্নকে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করব। প্যাটার্নকে কিভাবে বীজগণিত রাশি অর্থাৎ কোনো প্রতীক ব্যবহার করব। যেহেতু আমরা এখানে পাটিগণিত করছি, প্রতীক হিসাবে ক নিতে পারি, একশো নেওয়া যায়, তোমাদের বইতে ক ব্যবহার করেছে, সেই জন্য আমরা এখানে ক প্রতীকটি ব্যবহার করব। তবে এর আগে আমরা অনুক্রম সম্পর্কে একটু বলি। অনুক্রম হচ্ছে কতগুলো রাশির একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের পদ ও পরের পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা যায়। এভাবে সাজানো রাশিগুলোকে অনুক্রম বলে। যেমন আমি 1 2 3 এভাবে যদি কতগুলো রাশি সাজাই, আমরা কিভাবে সংযুক্ত আছে সেটা এখান থেকে জানতে পারি, যে প্রত্যেকটা 1 করে বাড়ছে। এরপরে 2 4 6 নিলে 2 থেকে শুরু হয়েছে, প্রত্যেকটা 2 করে বাড়ছে। 1 3 5 নিলে প্রত্যেকটা 2 করে বাড়ছে, 1 থেকে শুরু হয়েছে। এবার যদি আমরা 1 4 9 নিই তাহলে বলবো 1 স্কয়ারের মান 1, 2 স্কয়ারের মান 4, 3 স্কয়ারের মান 9, অর্থাৎ এগুলো সব পূর্ণবর্গ রাশি। এই ধরনের যে অনুক্রমগুলো আমরা তাদের কতম পদ নির্ণয় করব। যখন পরপর পদগুলোর বিয়োগফল সমান হয় তখন তাকে বলি আমরা সমান্তর অনুক্রম। আমরা এখন সমান্তর অনুক্রমের কতম পদ নির্ণয় করব।
এই কতম পদকে আমরা বলবো মূলত বীজগাণিতিক রাশি বা অনুক্রমের বীজগাণিতিক রাশি। অনুক্রমের বীজগাণিতিক রাশি। দেখো আমি একটা অনুক্রম শুরু করেছি, প্রথমে 2 নিলাম, 2 এর পরে আমি 3 করে বাড়াচ্ছি, তাহলে 3 দিয়ে হলো 5, এরপরে আমি 3 বাড়ালে 5 3 হবে 8। তাহলে এভাবে এটা বাড়তে থাকবে। তাহলে এখানে শুরুতে যে পদ আছে তাকে আমরা বলবো প্রথম পদ। এখানে আমরা বলতে পারি প্রথম পদ a সমান, প্রথম পদকে আমরা a দিয়ে প্রকাশ করি। আমরা লক্ষ্য করি এখানে যে পদ বাড়ছে সেই পদগুলো, প্রথম পদ আমরা নিচে লিখলাম, প্রথম পদ a সমান হচ্ছে 2, সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে পরপর পদগুলোর পার্থক্য, যেটাকে আমরা d বলি। পার্থক্য হচ্ছে 5 বিয়োগ 2 সমান 8 বিয়োগ 5 সমান, আমি সেটা 3 লিখতে পারি। এখানে সাধারণ অন্তর পেলাম আমরা 3, আর প্রথম পদ পেলাম 2। আর পদ সংখ্যা, এখানে যদি আমি পদ সংখ্যা লিখি তাহলে এটা হচ্ছে প্রথম পদ, আমি অন্য কালার কলম দিয়ে লিখছি, এটা হচ্ছে প্রথম পদ, এটার জন্য 1, এটা হচ্ছে দ্বিতীয় পদ 2, এবং এটা হচ্ছে তৃতীয় পদ 3। অর্থাৎ যখন এখানে পদ সংখ্যা আমরা n লিখতে পারি, n এর মান যদি 1 হয়, এটা হচ্ছে আমাদের অনুক্রম। এই অনুক্রমের প্রথম পদ হচ্ছে 2। যখন আমরা n এর মান 1 নিলাম তখন আমরা এটা বলছি অনুক্রম। এই অনুক্রমটার পদের মান হচ্ছে 2, n এর মান 2 নিলে পদের মান হচ্ছে 5, এবং n এর মান 3 নিলে পদের মান হচ্ছে 8। এখন আমরা এই n এর সাহায্যে এই পদগুলোকে প্রকাশ করব। তাহলে আমি 8 কে লিখতে পারি যে এখানে প্রথম পদ হচ্ছে 2, এখানে প্রথম পদ 2, প্রথম পদ 2 ধরে আমরা হিসাব করছি। তাহলে এটাকে 2 কে 2 প্লাস 0 লিখতে পারি, 5 কে 2 প্লাস 3 লিখতে পারি, এটা লিখতে পারি 2 চলে গেলে 8 থেকে 2 চলে গেলে 8 থাকে 6। এখন এই 2 প্লাস 6 কে আমরা লিখতে পারি যে d এর মান আমার আছে কত? 3, d এর মান 3 আছে, তাহলে এটাকে 2 গুণ 3, তাহলে তার মানে 2 প্লাস 3 মাইনাস 1 ইন্টু 3। তাহলে সেই অনুযায়ী এটাকে 2 প্লাস, এখানে n এর মান 3, এখানে n এর মান 2, 2 বিয়োগ 1 গুণ 3 লিখতে পারি। আর এটাকে 2 প্লাস 1 বিয়োগ 1 গুণ 3 লিখতে পারি। এতে আমাদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে যখন আমরা ক নিব, কতম পদ হবে a প্লাস, এখানে 3 হচ্ছে n এর মান বা ক এর মান। আমরা যদি এটাকে ক দিয়ে লিখি তাহলে লিখবো যে, যদি ক দিয়েও লেখা যায় n দিয়েও লেখা যায়, আমরা যেহেতু বীজগণিত রাশির মাধ্যমে n দিয়ে লিখি, তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। অর্থাৎ n তম পদ হয়, n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, বা কতম পদ সমান সমান্তর দ্বারা, তাহলে a প্লাস ক মাইনাস 1 ইন্টু d, a প্লাস ক মাইনাস 1 ইন্টু d, এটা হলো কতম পদ। তাহলে আমরা এখন সমান্তর দ্বারা যদি সমষ্টি সূত্র নির্ণয় করতে চাই, সমষ্টি সূত্র, সমান্তর অনুক্রমে সমষ্টি সূত্র। আমরা যখন অনুক্রমের পদগুলোর মাঝে যোগ চিহ্ন দিব তখন তাকে আমরা ধারা বলবো। সেই সমষ্টি যদি ক হয় তাহলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6, আমি 6 7 8 9 10 পর্যন্ত নিলাম, এগুলি যোগ করব। এটাকে উল্টোভাবে সাজালে 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। এখন আমরা এদেরকে যোগ করে লিখতে পারি
যে 2 ক সমান এটা হবে 1 যোগ 10, তারপরটা হবে 2 যোগ 9, এভাবে যেতে যেতে আমরা এখানে 9 যোগ 2 এবং শেষে 10 যোগ 1 পাবো। বা 2 ক সমান আমরা এরকম যে রাশি পাবো মোট 10টা, যেহেতু পদ সংখ্যা 10 তখন এদের সমষ্টি হবে ইন্টু 10। কারণ আমরা যদি পরপর 2টা 3 যোগ করি সেটাকে 2 গুণ 3 লিখতে পারি, সংক্ষেপে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। সেই অনুযায়ী এরকম 10টা থাকবে বলে 1 যোগ 10 গুণ 10 লিখতে পারি। এই 1 যোগ 10 গুণ 10 কে থেকে আমরা ক এর মান নির্ণয় করতে পারি 2 ভাগের 1 যোগ 10 গুণ 10, এটার মান হয় 10 এর 11 গুণ 10 ডিভাইড বাই সমান 55। এখানে ক হচ্ছে সমষ্টি, তাহলে সমষ্টির সূত্র দাঁড়ালো প্রথম সংখ্যা যোগ ক হলো শেষ সংখ্যা আর 10 হলো পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে সমষ্টির সূত্র। আমরা সমান্তর অনুক্রমের সংখ্যাগুলো এই সূত্রের সাহায্যে যোগ করতে পারি। এখন তোমরা একটা প্রশ্ন, তোমাদের সাথে আমরা একটা প্রশ্ন সমাধান করি যে কিভাবে আমরা এই সমষ্টি নির্ণয় করতে পারি এবং এই যে বীজগাণিতিক রাশিটা আমরা প্রয়োগ করতে পারি, সে অনুযায়ী তোমরা একটা প্রশ্নের সমাধান করো। 5 আর 11 14 এর প্রথম 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রথম 30টি সংখ্যার সমষ্টি নির্ণয় করবো আমরা। তাহলে প্রদত্ত প্যাটার্ন, আমাদের যে প্যাটার্নটা দেওয়া আছে সেটা হলো প্রদত্ত প্যাটার্ন হচ্ছে 5 8 11 14। এখানে পরপর দুটি পদের পার্থক্য বের করবো, যেটাকে আমরা লিখবো পার্থক্য পাচ্ছি 3। এই পার্থক্যটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এরপরে একইভাবে কতম পদ। আমরা কতম পদের সূত্র জানি, যেটা আমরা রাফি হিসাব করব, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের এখানে a এর মান হচ্ছে 5, n এর মান হচ্ছে ক বিয়োগ 1, d এর মান হচ্ছে ব্যবধান 3। তাহলে এটা দাঁড়ায় 5 3 ক বিয়োগ 3, অর্থাৎ 3 ক যোগ 5 থেকে 3 বিয়োগ করলে 2। তাহলে এটার কতম পদ হবে 3 ক যোগ 2। আমি এই 3 ক যোগ 2 পাওয়ার জন্য এই প্রথম পদ 5 8 11 কে সেভাবে ভাঙাবো। তাহলে 3 যোগ 2, তার মানে 3 গুণ 1 যোগ 2, এটার সাথে মিলে গেল। এরপরে যোগ 2 লিখবো, সবগুলোতে যোগ 2 লিখবো, যোগ 2 যোগ 2। তাহলে 8 থেকে 2 চলে গেলে থাকে 6, যেটাকে আমরা 3 গুণ 2 লিখবো। এখানে n হচ্ছে বা পদ সংখ্যা 1 2। তাহলে এখানে 2 চলে গেলে আর থাকবে 9, তাহলে 3 গুণ 3। অর্থাৎ আমরা 3 ক যোগ 2 ফরমে লিখলাম। এটা হলো কতম পদ। অথবা অন্যভাবে করা যায়, এদের ডিফারেন্স, এই দুটো পদের ডিফারেন্স হচ্ছে 8 এবং 5 এর ডিফারেন্স 3, সেই জন্য ক এর সাথে 3 দিলাম। যেহেতু আমি এটা 3 ক লেখার পর জাস্ট এখানে লিখছি 3 ক। কেন লিখলাম? 11 এবং 8 এর ডিফারেন্স হচ্ছে 3 ক। ডিফারেন্সটা ক এর সাথে গুণ করব। গুণ করার পর আমি যদি ক এর মান 1 বসাই, সেটার মান আসে 3, কিন্তু এখানে মান আছে 5, তখন আমি 2 দিতে পারবো, যোগ 2। তুমি এটা এই সূত্র দিয়েও করতে পারো এভাবে, অথবা তুমি অবজারভেশন পদ্ধতিতে তুমি নিজে এই যে মানগুলোর ডিফারেন্সটা ক দিয়ে গুণ করবে, তারপর এই ক এর জায়গায় যখন 1 বসাবো, প্রথম পদের সাথে মিল করতে গেলে কত বেশি বা কম লাগবে সেটা যোগ বা বিয়োগ করে দিব। এভাবে আমরা কতম পদ নির্ণয় করতে পারি। এখন এই কতম পদ নির্ণয় করেছি কারণ আমরা যে শেষ পদটা নির্ণয় করব,
শেষ পদ হচ্ছে এখানে 30তম পদ, মানে 30টি সংখ্যা আছে, সেজন্য শেষ পদ হচ্ছে 30তম পদ। তাহলে আমাদের এখানে আমরা লিখতে পারি প্রথম পদ, শেষ পদ হচ্ছে 30তম পদ, তাহলে এই 30তম পদের মানটা আমরা নির্ণয় করে ফেলি। তাহলে সুতরাং 30তম পদ সমান 3 গুণ 30 যোগ 2, তাহলে 90 যোগ 2 সমান 92। আমরা 30তম পদ পেয়ে গেলাম। 30তম পদ পেয়ে গেলে এখন আমরা সমষ্টি সূত্র লিখব। আমরা জানি সমষ্টি সমান প্রথম পদ, সমষ্টি সমান প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা ডিভাইড বাই 2। আমাদের এখানে প্রথম সংখ্যা আছে কত বলো? প্রথম সংখ্যা আছে 5, শেষ সংখ্যা এটা হচ্ছে 30তম পদ, এটাই শেষ সংখ্যা সমান 92, আর পদ সংখ্যা প্রশ্নে দেয়া আছে 30 পদে, সেটার মান হবে 30। তাহলে প্রথম সংখ্যার মান আছে 5, শেষ সংখ্যা আছে 92, আর পদ সংখ্যা হচ্ছে 30। এটা পাশেও লিখতে পারো, আর তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এখন 5 দিয়ে 7, 97 গুণ 30 ডিভাইডেড বাই 2, কাটলে 15 হবে। 15, তাহলে 97 গুণ 15, এদের গুণফল হচ্ছে 1455। এতে আমরা সমষ্টি নির্ণয় করে ফেললাম। এখন তোমাদের আমি একটা বাড়ির কাজ দিব, এই সূত্রের আলোকে তোমরা বাড়ির কাজটা করবে। আজকে পাঠের আলোকে আমরা বাড়ির কাজ লিখি। বাড়ির কাজটা তোমরা যথারীতি করে ফেলবে। লেখো বাড়ির কাজ। আমরা এই একটা প্যাটার্ন নিলাম, সংখ্যা প্যাটার্ন 7, 13, 19, 25, একটি প্যাটার্ন। এখানে 6 করে বাজছে, 6, 7, 13, 19, ঠিক আছে, 6 করে বাজছে। প্রশ্ন ক লিখো যে 325কে দুটি ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবে। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবে। ভিন্ন উপায়ে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এটার মান হচ্ছে 2। এরপরে খ প্রশ্ন হচ্ছে প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। এটার মান হচ্ছে 4। প্রশ্ন গ প্যাটার্নটি প্রথম 130টি পদের সমষ্টি নির্ণয় করো। এটার মান 4। এ হলো তোমাদের বাড়ির কাজ। তোমরা যথারীতি বাড়ির কাজ করবে, এবং আমি মনে করছি যে তোমরা আজকে ক্লাসটা ধারাবাহিকভাবে বুঝেছো, এবং ওই ধারণাগুলো প্রয়োগ করে এই 3টা অঙ্কে মিলে একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।